ব্যাপারটা চোখের নিমিষে ঘটে গেল। অমরবাবু ঘাট থেকে নেমে বা আমি বিজয় বাবু এগিয়ে বাধা দেওয়ার আগেই সুবালা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় বটিটা বসিয়ে দিল। নমস্কার। আজ আপনারা শুনবেন দি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা পুনর্জন্ম। তারাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সন্তান। তিনিও করেছেন বাবার মতনই শিক্ষকতা। ওনার জন্ম 1987 সালের 15ই অক্টোবর, প্রয়াণ 2010 সালের 18ই জুলাই। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হল কাজল ও তৃতীয় পুরুষ। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, পুনর্জন্ম। তারানাথের সেদিন কোনো কাজ ছিল না। সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানা ফাঁকা থাকে, তবে আজ যেন বড়ই ফাঁকা। তারানাথ বসে একাই হুঁকো খাচ্ছে। আমাদের দেখে সে খুশি হয়ে বলে উঠল, আরে এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। কিশোরী বলল, হ্যাঁ, হঠাৎ আমাদের কথা মনে করছিলেন যে বড়? হঠাৎ নয়, আর সারাদিন কোনো কাজ নেই বুঝলে। অন্য অন্য দিন কুস্তি দেখতে হতো, না হয় অন্তত 2-4 জন হাত দেখাতে তো এসেই যায়। দিনের খরচ যাই করে হোক, বুঝলে না। আজ একটাও পয়সা আমদানি হয়নি। হাত পা কোলে করে বসে থেকে দেখে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তোমরা আশায় বাঁচলুম। বললাম, কিন্তু আমরা তো খদ্দের নই। তারানাথ বলল, নাই বা হলে পয়সা নাই বা পাই, আড্ডা দিয়ে তো বাঁচবো। তোমাদের তো বলেছি কম উপার্জন করিনি জীবনে। ওই সই লোক হলে অনেক জমিয়ে ফেলতে পারতাম। পয়সার মায়া নেই আমার, দিন চলে গেলেই খুশি। যাওয়ার সময় কটা পয়সা গ্যাটে করে বেঁধে নিয়ে যেতে পারবো মনে করো? চারি পেয়ালায় করে চা নিয়ে এলো। তারানাথ পাকা মজাশীল লোক। চা খেতে খেতে এসে গল্পটাকে একেবারে জমিয়ে তুলল। কিছুক্ষণ নানা বিষয়ে কথা হবার পর কিশোরী বলল, ও ভালো কথা। আজকের কাগজটা দেখেছেন? তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে। ওই প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গিয়েছে দেখলাম। খবরটা দেখেছি বটে। কিছুদিন আগে কলকাতার এক কুখ্যাত পাড়ায় তরুবালা নামে একটি পতিতা মেয়ে খুন হয়। উনি কোনো সূত্র রেখে যায়নি। তাই নিয়ে কদিন কাগজে খুব হইচই চলেছিল। আজ কাগজে বেরিয়েছে খুনি ধরা পড়ার খবর। অপর একটি পতিতা মেয়ে, সে নাকি বাথরুম থেকে লুকিয়ে সমস্ত খুনের দৃশ্যটা দেখেছিল। এতদিন প্রাণের ভয়ে কিছু বলেনি, কিন্তু পুলিশের জেরার চাপে আর নিজের বিবেকের তাড়নায় শেষ পর্যন্ত সব স্বীকার করেছে। বস্তুত তার বিবৃতিকে নির্ভর করেই অপরাধীর শাস্তি হয়েছে। আমি বললাম, সত্যি মেয়েটার কোনো দোষ নেই। প্রাণের ভয় তো সবারই আছে। তাছাড়া চোখের সামনে একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে। একজন মানুষকে 5 হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে, ওফ, ভাবাই যায় না। কিশোরী বলল, সত্যি বলছি, খুনের প্রত্যক্ষদর্শীদের মনের যে কি অবস্থা হয় ভারী জানতে ইচ্ছা করে, কিন্তু কে বলতে পারবে? আমি পারি। আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম। বলে কি তারানাথ, ঠাট্টা করছে নাকি? কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো নয় তারানাথ। তাহলে কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামলে নিতে পারে। সে জিজ্ঞাসা করল, কি করে বললেন? তারানাথ গম্ভীর গলায় বলল,
কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি। তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্প শুনেছি, কিন্তু এ ব্যাপারটা একেবারেই অপ্রত্যাশিত। এবার কিশোরীও কোনো কথা বলল না। তারানাথ আমার দিকে তাকিয়ে বলল, খুন হয়েছিল বটে, কিন্তু সে খুনের জন্য কারোর ফাঁসি হয়নি। আমি ছাড়া আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিল। কেসটা আদালতে উঠেছিল, কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায়। শুনবে গল্পটা? শোনাবার জন্য আমাদের অনুরোধ করার সামান্য প্রয়োজনই ছিল। তারানাথ এক কলকে তামাক সেজে বলতে শুরু করল, তাহলে বলি শোনো। বছর 10 আগেকার কথা। তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায় আসতেন। ব্যক্তিগত একটা বিপদে পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন। আমার কথা মতন রত্ন ধারণ করেন এবং সে বিপদ পরবর্তীকালে কেটে যায়। তারপর থেকে কৃতজ্ঞতা স্বরূপ হোক আর আমাকে ভালো লেগে যাওয়ার কারণেই হোক, সপ্তাহে অন্তত 3 দিন উনি আড্ডা দিতে আসতেন। অতি অমায়িক মানুষ, আড্ডাবাজ এবং ভালো গল্প বলিও বটে। আমাদের আলাপ খুব জমে উঠেছিল। একদিন অমরবাবু সন্ধ্যার দিকে এসে হাজির হলেন। দেখলাম উনি কিছুটা অন্যমনস্ক, কোনো চিন্তায় মগ্ন হয়ে থাকলে যেমন হয়। চা খান, হু হ্যাঁ করে কয়েকটা কথার উত্তর দিয়ে যান, কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না। এক সময় বলেই ফেললাম, আপনার কি হয়েছে বলুন তো? কিছু ভাবছেন? অমর ভট্টাচার্য এক মুহূর্ত কি ভাবলেন, তারপর বললেন, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত। অন্যকে বললে হেসে উড়িয়ে দেবে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন। বললাম, খুলে বলুন। আমার এক ভালো বন্ধু আছেন, তার নাম বিজয় চাটুর্যে। অনেকদিন বিয়ে হয়েছে বটে, কিন্তু একটুও বাল্য সন্তান হয়নি। মেয়ে সন্তান, নাম সুবলা। এখন তার বয়স ওই 13 বছর। মেয়েটি দেখতে খুব সুন্দরী এবং পড়াশোনাতেও ভালো। বিজয় প্রাচীনপন্থী গোঁড়া লোক নয়। মেয়েকে সে লেখাপড়া শিখে উপযুক্ত করে বিয়ে দিতে চায়। সবই ভালো চলছিল, কিন্তু হঠাৎ এক বিপদ এসে উপস্থিত হয়েছে। কি হয়েছে? সুবলা আজকাল কেমন কেমন সব কথা বলতে শুরু করেছে, যার কোনো মানেই হয় না। কেমন সব অসংলগ্ন কথা। বিজয় খুব ভয় পেয়ে গিয়েছে। সে সন্দেহ করছে সুবলার বোধহয় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিয়েছে। কি ধরনের অসংলগ্ন কথা? অশ্লীল কিছু? আদপেও না। সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে। তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে নানান অদ্ভুত কথা বলছে। সেই কথাগুলো কি? সেটা ঠিক বলে বোঝানো যাবে না। আপনি চলুন না একবার। আপনি তো নানান রকম বিষয় জানেন, হয়তো আপনাকে দিয়ে বিজয়ের একটা উপকার হয়ে যাবে। সুবলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার চলুন। বিজয়বাবু কোথায় থাকে? এই কাছেই, অবিনাশ দত্ত লেনে। কাল যাবেন? আমার কৌতূহল জেগে উঠেছিল। বললাম, বেশ তো, বলে রাখবেন আপনার বন্ধুকে। কাল সন্ধ্যার দিকে যাওয়া যাবে এখন। ঠিক আছে, আমি এসে আপনাকে নিয়ে যাব। তৈরি থাকবেন, হ্যাঁ? পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ, তবে সচ্ছল অবস্থা। ভদ্রলোক বেশ সুপুরুষ। 40 পেরিয়েও চুলে পাক ধরেনি বা কপালে একটি রেখাও পড়েনি। আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন, বড় বিপদ ঠাকুর মশাই, আমার এই একটি মাত্র সন্তান।
ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর কোনো সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না। শুনেছেন তো সবই অমরের কাছে। বললাম, মেয়েটাকে একবার ডাকুন না, একটু দেখি। বিজয়বাবু গিয়ে হাত ধরে সুবালাকে নিয়ে এলেন। অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন, মেয়েটি অপরূপ সুন্দরী। বাড়ন্ত গড়নের জন্য সত্যি বয়সের চেয়ে অনেক বড়ই দেখায়। সুবালার ঘরে ঢুকতেই আমি চমকে সোজা হয়ে বসলাম। মেয়েটি সাধারণ মেয়ে নয়। আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু অলৌকিক দেহ লক্ষণের বর্ণনা আছে। সুবালার শরীরে সেইগুলি বর্তমান। আমার চমকে ওঠা বিজয়বাবু লক্ষ্য করেছিলেন, কিন্তু মেয়ের সামনে কিছু জিজ্ঞাসা করলেন না। আমি আদর করে কাছে বসিয়ে সুবালার সঙ্গে কথা বলতে লাগলাম। বেশ স্বাভাবিক মেয়ে, কোনো দিকেই কোনো ব্যতিক্রম নেই। কিছু পরে বিজয়বাবুকে বললাম, যাও মা, ওকে ভেতরে দিয়ে আসুন। বিজয় চাটুর্যে বললেন, যাও তো মা, ভেতরে গিয়ে মাকে বলো খাবার পাঠিয়ে দিতে। সুবালা চলে যেতেই আমি প্রথমে বললাম, ভয় নেই বিজয়বাবু, আপনার মেয়ের কোনো অসুখ করেনি। এটা পাগলামির পূর্বাভাসও নয়। তবে আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে। কি লক্ষণ তা আমি বলবো না, অন্য চেয়ে আপনার মেয়ে কিছুটা আলাদাই হবে, এ আপনি রোধ করতে পারবেন না। বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন। বুঝলাম আমার ব্যাখ্যাটা তার ঠিক মনোপুত হয়নি। তার আমি কি করতে পারি? মেয়ের তো কোনো অসুখ নেই, বা অপদেবতায় ভরও করেনি যে মাদুলি দিয়ে কি যজ্ঞ করে সারাবার চেষ্টা করব। এমন সময় ভেতর বাড়ি থেকে একটা হইচই শব্দ শোনা গেল। কয়েকজন মহিলা সম্মিলিত কণ্ঠস্বর। বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন, ওই যে আবার মনে হয় সুবালা অমন করছে। আসুন ঠাকুর মশাই, আমার সঙ্গে আসুন আর দেখে যান। সামান্য ইতস্তত করেই তার পেছনে পেছনে বাড়ির ভেতরে ঢুকলাম। লম্বা বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালেন বিজয়বাবু। সেই ঘর থেকেই গোলমাল ভেসে আসছে। দরজার কাছে দাঁড়িয়েই ভেতরে উঁকি দিলাম। দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা, চোখ দুটো অর্ধেক বোঝা। সেই অবস্থাতেই বিড় করে কি যেন বলছে। আমাকে দেখেই ঘরের মহিলারা মাথায় ঘোমটা দিলে। বিজয়বাবুকে বললাম, ওদেরকে একটু সরে দাঁড়াতে বলুন তো, আমি একটু আপনার মেয়ের কাছে যাব। বিজয়বাবুকে কিছু বলতে হলো না। আমার কথা শুনেই মেয়েরা নিজে থেকেই ঘরের এক কোণে সরে গেলেন। আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে বসে সুবালাকে ডাকলাম, সুবালা, সুবালা। শুনতে পেল কিনা জানি না, অন্তত বাইরে কোনো প্রতিক্রিয়া প্রকাশ পেল না। মনে মনে ইষ্ট মন্ত্র স্মরণ করে সুবালার গায়ে হাতে বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল, যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। তোমরা তো জানোই, মধুসুন্দরী দেবী আমাকে এই ধরনের কয়েকটা ক্ষমতা দান করেছিলেন। সুবালাও শান্ত হয়ে এলো, গভীর নিঃশ্বাস করতে লাগলো। আমি একটু মৃদু স্বরে বললাম, বলো মা, কি হয়েছে বলো। সুবালা টেনে টেনে বলল, খোকা পড়ে যাচ্ছে যে, আমিও পড়ে যাচ্ছি। পিছন থেকে কে ঠেলে দিল আমার কোলে। খোকা খোকা পড়ে যাচ্ছে যে। বললাম, খোকাকে? আমার খোকা।
আমার খোকা। তোমার ছেলে? মাথায় কি কষ্ট, উফ, পাথর এসে লাগলো মাথায়, উফ, কি যন্ত্রণা। কে ধাক্কা দিয়েছিল তোমাকে? আর উত্তর নেই। এবার সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি। বিজয় বাবুকে বললাম, ওকে বিছানায় শুইয়ে দিন, ঘুমিয়ে পড়েছে। আর আপনি আমার সঙ্গে একটু আসুন, কথা আছে। বাইরের ঘরে এসে বললাম, কিছু বুঝতে পেরেছেন? না মানে মানে ঠিক বুঝতে পারলাম না। আপনার মেয়ে জাতিস্বর। জাতিস্বর? হ্যাঁ, সুবলা সম্ভবত আগের জন্মের কথা মনে করতে পারে। যেসব কথাকে আপনারা অসংলগ্ন বলে মনে করছেন তা আসলে ওর আগের জন্মে ঘটে যাওয়া ঘটনা। এই কারণেই ওর শরীরে নানান ধরনের দিব্য লক্ষণ রয়েছে। জাতিস্বর হলো আত্মার খুব উঁচু অবস্থার পরিচয়। বিজয় বাবু বললেন, তাহলে আমাদের এখন কি কর্তব্য ঠাকুর মশাই? কিছুই নয়, এ বাবা আপনা থেকেই কেটে যাবে। আমি আরো একটা জাতিস্বর মেয়েকে দেখেছিলাম। বয়স বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে জন্মান্তরের স্মৃতিও কমে আসতে থাকে। সুবালার কতদিন আগে থেকে এই রকমটা হচ্ছে? বিজয় বাবু একটু ভেবে বললেন, তা প্রায় বছর খানেক তো হবেই। তাহলে তো অনেক বেশি বয়সে শুরু হয়েছে বলতে হবে। জন্মান্তরের স্মৃতি সাধারণত 5 বছর 6 বছর মধ্যেই জেগে ওঠে আর এই বয়সে মিলিয়ে আসতে থাকে। যাকগে, কিছু করতে হবে না, শুধু দেখে যান। সুবলা আপনা থেকেই সেরে যাবে। এদিন ফিরে চলে এলাম। তারপর বছর খানেক ধরেই মাঝে মাঝে চাটুচে বাড়িতে গিয়েছি। কখনো বা উনি আর অমরনাথ আমার কাছে এসে সুবালার খবর দিয়েছেন। মোটের ওপর বলতে গেলে 2 বছরে আমরা সুবালার গত জীবনের কি ঘটেছিল সেই সম্বন্ধে একটা ধারণা করতে পারলাম। বিভিন্ন সময় আচ্ছন্ন অবস্থায় সুবালা যা যা বলেছিল তার উপর নির্ভর করেই আমরা কিছু জোড়াতালি দিয়ে সমস্ত ব্যাপারটাকে আন্দাজ করেছিলাম। কিন্তু আমাদের আন্দাজ যে সত্যি হয়ে থাকে কেন? নিশ্চয়ই সত্য, কারণ পরে যা ঘটেছিল আর কোনো সন্দেহই থাকার কথা নয়। তাহলে সে যে বড় মর্মান্তিক ঘটনা। কিশোরী বলল। আপনারা কি আন্দাজ করেছিলেন? তারানাথ বলল। সুবালা ওই ঘোর লাগা অবস্থাতেই প্রায়ই বলতো সে আর তার ছেলেকে নিয়ে যেন কোনো উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছে। মাথায় আঘাত পাওয়ার কথাও বলতো। একদিনও টান করে চুল বেঁধে এসেছে। দেখলাম বাঁ দিকের কপালে একটা লম্বা কাটা দাগ। পুরনো ক্ষত শুকিয়ে এলে যেমন দাগ শুকিয়ে যায় তেমনি। বিজয় বাবুকে বলতে তিনি বললেন ওটা সুবালার জন্মের দাগ। বললাম, খেয়াল করে দেখেছেন কি? সুবালা আচ্ছন্ন অবস্থায় যেখানে মাথায় আঘাত লাগার কথা বলে, দাগটাও কিন্তু ঠিক সেইখানে। বিজয় বাবু বললেন, তা কি করে হয়? গত জন্মের আঘাতের দাগ এই জন্মে ফুটে উঠেছে। বললাম, তা জানি না, তবে পৃথিবীতে যে অনেক কিছুই সম্ভব তা তো দেখতেই পাচ্ছেন। যাক, 2 বছর যা আন্দাজ করতে পেরেছি তা খুব স্পষ্ট না হলেও মোটামুটি এই যে সুবালা গত জীবনে একটি সন্তান নিয়ে বিধবা হয়। পরে কে বা কারা কোনো উঁচু স্থান থেকে, সম্ভবত কোনো উঁচু টিলার ওপর থেকে সন্তান সহ সুবালাকে ঠেলে ফেলে দিয়ে হত্যা করে। কিন্তু কেন হত্যা করে এবং হত্যাকারীর নাম কি, এসব খবর আমরা কিছুতেই জানতে পারিনি। এখানে সেই সুবালার কথা আটকে যেত। মনের ওপর চাপ পড়লে ক্ষতি হতে পারে ভেবে আমিও জোর করিনি কখনো। এখানে একটা কথা বলে রাখি,
এই ঘটনায় আমি বুঝতে পেরেছিলাম মাতৃস্নেহ কি জিনিস। সন্তানের প্রতি মায়ের টান বিশ্বের একটা বড় শক্তি। সুবালা মাত্র 13 বছরের কিশোরী, এই জন্যই সে মা হয়নি। কিন্তু আদৌ অজ্ঞান অবস্থায় যখন সে বলতো খোকা পড়ে যাচ্ছে, খোকাকে বাঁচাও, তখন তার মুখে যে ব্যাকুলতা ফুটে উঠেছিল তা মাতৃহৃদয়ের গভীর অভিব্যক্তি ছাড়া আর কিছু হয় না। গত জন্মের হারানো ছেলের প্রতি এই আরতি একটু কমে এলো। এইভাবে আরো 2 বছর কেটে যাবার পর আস্তে আস্তে সুবালা অনেকটাই স্বাভাবিক হয়ে এলো। এখন তার বয়স হলো 17। একদিন বিকালে অমরবাবু এসে বললেন, একটা ভালো খবর আছে, বেশ বড় রকম ভোজের আয়োজন। বললাম, কি ব্যাপার, গৃহিণী পুত্রমুখ দর্শন করবেন নাকি? দূর, আপনার যেসব কথাবার্তা এই বয়সে। যাকগে, কথা হচ্ছে এই আমাদের বিজয় চাটুর্যের মেয়ের বিয়ে বোধহয় লাগলো বলে। কার? সুবালা? হ্যাঁ, আগামী পরশু পাত্রের বাবা দেখতে আসছেন জব্বলপুর থেকে। প্রবাসী বাঙালি, পাত্র সেখানেই ব্যবসা করে। বিরাট অবস্থা। মেয়ে সুন্দরী শুনেই দেখতে আসছে। নইলে বিজয়ের যা আর্থিক সঙ্গতি, এরকম করে তারা ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতো না। আপনিও আসুন না ওদিন। বিজয় আমাকে বলেছিল আপনাকে নিয়ে যেতে। একটা শুভ দিন, আপনার মতন সৎব্রাহ্মণ উপস্থিত থাকলে সুবলার মঙ্গলই হবে। মেয়ে দেখবার দিনেই বিজয় চাটুর্যের বাড়িতে গেলাম অমরবাবুর সঙ্গে। এসব সামাজিক উৎসব আমার ভালোই লাগে। তারপর মেয়ে দেখার ব্যাপার, ভালো খাবার দাবারেরও ব্যবস্থা নিশ্চয়ই থাকবে। আমি ভোজন রসিক চিরদিনই। ধুতি চাদর চাপিয়ে বিকালে গিয়ে হাজির হলাম। তখনও ছেলের বাবা এসে পৌঁছায়নি। বিজয়বাবু আমাদেরকে আদর করে নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালেন। তামাক এলো, চা খাবার এলো। বিজয়বাবু একবার সুবালাকে ডেকে এনে প্রণাম করিয়ে নিয়ে গেলেন। সুবালার মাথা হঠাৎ যেন অনেকখানি লম্বা হয়ে গিয়েছে, চোখ মুখ যেন তুলি দিয়ে আঁকা। সত্যি সুন্দরী বটে। মাথায় হাত দিয়ে প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সুখী হও মা, সুখী হও। জীবনে এমন ব্যর্থ আশীর্বাদ আর করিনি। বিজয় চাটুর্যে বললেন, ঠাকুরমশাই, কিন্তু আজ রাত্রে এখানে খেয়ে যাবে না? মাংস টাংস চলে তো? খুব চলে, খুব চলে। আমি ঘন্টা নাড়ানো পুরুত বাউন নই। সবাইরই মন বেশ ভালো। বিজয়বাবুর মনের আনন্দ কিছুটা বাইরে বেরিয়ে আসছে। কেনই বা হবে না? বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দিতে চলেছে। বিয়ে প্রায় ঠিক বলতে গেলে। পাত্রের কে একমাত্র আত্মীয় মেয়েকে দেখে গিয়ে ওখানে দারুণ প্রশংসা করেছে। আজ বাবা দেখে গেলে পাকাপাকি হয়ে যায়। সন্ধ্যা বাজার ঠিক 7টায় দরজার কড়াটা নড়ে উঠল। বিজয় ব্যস্ত সমস্ত হয়ে বেরিয়ে গিয়ে একটু পরেই এক দোহারা চেহারা সুপুরুষ পৌর ভদ্রলোককে নিয়ে এসে ঘরে ঢুকলেন। আলাপ করিয়ে দিয়ে বিজয়বাবু বললেন, ইনি হচ্ছেন সনাতন মুখুজ্জে, পাত্রের বাবা। চাটুর্য মশাই, মেয়েকে আনুন। আমার হাতে বেশি সময় নেই, এক্ষুনি আবার উঠতে হবে। কলকাতায় এসেছিলাম একটা জরুরি কাজে, তাই ভাবলাম একবার দেখেই যাই। নইলে এমনিতে তো আর বড় একটা আশা হয়ে ওঠে না। এমনই 2-4টি কথায় ভদ্রলোক বেশ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তার আর বিজয়বাবুর মধ্যে অবস্থার বিস্তর প্রভেদ। বুঝিয়ে দিলেন যে তিনি নেহায়তি ব্যবসার কাজে আসতে হয়েছিল বলেই দয়া করে মেয়েকে দেখে যাচ্ছে।
বুঝলাম, বিয়ে হয়তো হবে, কিন্তু কুটুম্বরের দিক দিয়ে বিজয়বাবুর বিশেষ সুখ হবে না। কিন্তু কন্যা দায়গ্রস্ত পিতার অত সম্মান জ্ঞান থাকলে চলে না। বিজয়বাবু তাড়াতাড়ি করে ভেতরে গেলেন মেয়েকে আনবার কথা বলতে। আমরা মুখ নিচু করে নীরবে বসে রইলাম। একজন লোক আছে যাদের সামনে কিছুতেই আড্ডা জমানো চায় না। সনাতন মুখোপাধ্যায় সেই রকমই লোক। একটু বাদেই ভেতর থেকে খাবার এলো, মেয়েদের নিজেদের হাতে তৈরি খাবার। সনাতন বাবু সেসব স্পর্শও করলেন না, কেবল চা খেলেন এক কাপ, আর অনর্গল মেয়ে দেখবার জন্য তাড়া দিতে লাগলেন। বিজয়বাবু মুক্ত কচ্ছ হয়ে বারে বারে সে তাড়া দিয়ে বাড়ির ভেতরে পৌঁছে দিয়ে আসতে লাগলেন। বস্তুত এমন অভব্য লোক খুবই কমই দেখেছি। এবার ঘটল আসল ঘটনা, যে কাহিনী বলবার জন্যই বসেছি। একটু বাদেই যে একটা বিরাট কিছু ঘটতে চলেছে তা আমরা গুণাক্ষরেও জানতে পারিনি। বেশ সুন্দর পরিবেশ, একটি বিয়ের প্রাককথন হবে, কিছু বাদেই ভোজের আভাস রয়েছে। কে জানতো কি ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে আর কয়েক মিনিটের মধ্যে। বাড়ির ভেতরের দিকে চুরির শব্দ হতে বিজয়বাবু উঠে গিয়ে সুবালাকে হাত ধরে ঘরের ভেতর নিয়ে এলেন। আমি বেশ ভালো করেই তখন তার মুখ দেখেছিলাম। হলপ করে বলতে পারি সেই মুখে তখন অস্বাভাবিক বা পাগলামির চিহ্ন মাত্রটুকু ছিল না। আমি সুবালাকে বসবার জায়গা করে দেব বলে উঠে সরে যাচ্ছি, অমরনাথও সরে যাবার উপদ্রব করছে। হঠাৎ কেমন একটা অদ্ভুত আওয়াজে মুখ তুলে তাকিয়ে পাথর হয়ে গেলাম। সুবালার চোখ বিস্ফারিত, জিজ্ঞাসু উন্মাদের মতন তাকিয়ে আছে সনাতন মুখুজ্জের দিকে। সনাতন বাবু বিস্মিত হয়ে উঠে দাঁড়িয়েছে। সুবালার সমস্ত শরীরের বেশি শক্ত হয়ে গিয়েছে, চোখ তীব্র ক্রোধে জ্বলে উঠেছে, ঠোঁটের ভঙ্গি ক্ষিপ্ত। বিজয়বাবু ভয় পেয়ে কি যেন বলতে যাচ্ছিলেন। তার মনের অবস্থা সহজেই অনুমান করা যায়। অনেকদিন মেয়ে এমন করেনি, একেবারে সেরে গিয়েছে। এই ভরসায় তার বিয়ের ব্যবস্থা করেছিলেন। আজ এত বছর পর আবার সুবালার এমন হবে কেই বা জানতো। তিনি বোধহয় কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে ঘরের মধ্যে সুবালার তীব্র আক্রোশপূর্ণ গলা ছড়িয়ে পড়ল। ওই ওই লোকটাই মেরেছে আমার খোকাকে, আমাকে মেরে ফেলেছে। ওই লোকটাই মেরেছে আমার খোকাকে। বলি কি সুবালা, বিয়ে তো আর হচ্ছেই না, কিন্তু এই ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যেতে পারে। বিজয়বাবু ধমক দিয়ে বললেন। কি বলছিস? চুপ কর। কাকে কি বলা? সুবালা তখন কাল নাগিনীর মতন ফুলছে, বলছে, টাকার জন্য খুন করেছিলি না? টাকার জন্য দাদাকে মেরেও শান্তি হয়নি, সম্পত্তি পাবার জন্য আমাকে আর খোকাকে পাহাড় থেকে ফেলে দিলি। বেশ, এবার তোকে কে বাঁচাবে? সনাতন বাবুর মুখ সাদা হয়ে গিয়েছে। অবাস্তব অসম্ভব বিভীষিকা দেখলে মানুষের মুখ যেরকম হয় ঠিক তেমনই। তিনি অস্ফুট স্বরে বলে উঠলেন, বৌদি? সেই মুহূর্তেই সুবালা টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। বিজয়বাবু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন। অমরবাবু বারে বারে বলছে, চলে যান সনাতন বাবু, আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আমি তাকে থামিয়ে দিয়ে সনাতন বাবুর সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, বৌদিটিকে? সনাতন বাবু তখন ঠক ঠক করে কাঁপছেন, বললেন, হ্যাঁ। আমি আবার বললাম, বৌদি বলে কাকে ডাকলেন? কাকে ঠেলে ফেলে দিয়েছিলেন পাহাড় থেকে?
সনাতন বাবু আর কোনোদিনও কোনো কথা বলবার সুযোগ পাননি। আমার পেছন থেকে হঠাৎ বিজয়বাবু ধর করে চিৎকার করে উঠলেন। আমি চমকে পেছনে ফিরে দেখি সুবালা একটা বিরাট বঁটি নিয়ে ঘরে ঢুকেছে। তার কাপড় প্রায় খুলে গিয়েছে, চোখে খুনি দৃষ্টি, আর পেছনে দৌড়ে আসছে মহিলারা। ব্যাপারটা চোখের নিমিষে ঘটে গেল। অমরবাবু ঘাট থেকে নেমে বা আমি বিজয়বাবু এগিয়ে বাধা দেওয়ার আগেই সুবালা ঝড়ের বেগে দৌড়ে এসে সনাতন মুখুজ্জের গলায় বঁটিটা বসিয়ে দিল। বিকৃত একটা শব্দ করে সনাতন মুখুজ্জে পড়ে গেল। হিনকি দিয়ে রক্ত ছুটে বেরোলো। সুবালা পড়ে গেল অজ্ঞান হয়ে। মিনিট 10 পরে মোড়ে ডাক্তারখানা থেকে যখন ডাক্তার নিয়ে ফিরে এলাম, তখন সনাতন মুখুজ্জের দেহে আর প্রাণ নেই। ঘন্টা 2 পরেই সুবালার জ্ঞান ফিরে এলো, কিন্তু এত সব ঘটনা তার আর কিছুই মনে নেই। সম্পূর্ণ স্বাভাবিক। সনাতন মুখুজ্জের ছেলেকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ ছাড়েনি। পুলিশ সুবালার বিরুদ্ধে খুনের অভিযোগ আনে, কিন্তু জজ সাহেব বুদ্ধিমান, এই খুনের মোটিভ নেই। তাছাড়া আসামি পক্ষ থেকে বলাই হয়েছিল যে মেয়ে পাগল। আমার আর অমর ভট্টাচার্যের সাক্ষ্যেও কাজ হয়েছিল। সুবালা খালাস পেয়ে যায়। গত জন্মে টাকার লোভে বিধবা সুবালা আর তার সন্তানকে হত্যা করেছিল সনাতন মুখুজ্জে। সেই সম্পত্তি পেয়েই জব্বলপুরে ব্যবসা ফেঁদেছিল সে। এদিকে সুবালা কলকাতায় বিজয় চাটুর্যের মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছিল। ভগবানের মার বড়ই সাংঘাতিক মার। কোথা থেকে সনাতন মুখুজ্জকে এসে শাস্তি নিয়ে যেতে হলো। নিজের জন্য অতটা নয়, কিন্তু তার সন্তানের মৃত্যুর কথা সে ভুলতে পারেনি। সনাতনকে দেখা মাত্রই দপ করে জ্বলে উঠেছিল তার পুনর্জন্মের স্মৃতি। তারানাথ থামল। অন্যদিন গল্পের শেষে কিশোরী যা হোক একটা টিপ্পনি কাটে, আজ সেও চুপ করে বসে রইল। বাইরের ল্যাম্পপোস্টে আলো জ্বলে উঠেছে। ঘরের মধ্যে কেমন একটা বিষণ্ণতা ভাব। তারানাথও আর কোনো কথা বলল না। শেষে আমি স্তব্ধতা ভেঙে বললাম, আচ্ছা আজ যাই, আরেকদিন আসবো এখন। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা পুনর্জন্ম। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, কথক ও সন্তোষ মুখোপাধ্যায়ের কণ্ঠে অনির্বাণ কায়েত, কিশোরীর কণ্ঠে অভিষেক নন্দী, তারানাথ ও বিজয় চাটুর্যের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, অমর ভট্টাচার্যের কণ্ঠে দীপ সাহা, সুবালার কণ্ঠে সৌমিলি পাল, অন্যান্য চরিত্রে অর্পিতা ঘোষাল ও শিপ্রা চক্রবর্তী, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের ভালোবাসা ও মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের কাছে আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।